আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স নিউজ টিভি চ্যানেল থেকে ওই আইনের তথ্যপত্র নিয়ে আর কি আপনাদের সামনে তুলে ধরতেছি আর কি ফৌজদারি মামলার সংক্রান্ত আর কি বিষয়, যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে ঘরে বসে আইনের সম্বন্ধে আর কি মানে বেসিক আর কি যাতে নলেজ তাদের থাকে, সেই জন্য আর কি আমাদের প্রচেষ্টা আর কি। তো লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স নিউজ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যেহেতু ক্যামেরা নষ্ট হয়ে আছে এই করোনার কারণে, এখন বের হইতেছি না, কম বের হইতেছি। পরে করোনা পরবর্তীতে ক্যামেরা কিনবো আর কি, নতুন ক্যামেরাটা একটু নষ্ট হয়ে গেছে, পয়সাও লাগবে। তো এটা এখন ওই যে সোনাগাজী টিভি থেকে চালাইতেছি আর কি। এটার হচ্ছে এই প্রোগ্রামগুলো হচ্ছে লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স নিউজ টিভি চ্যানেলে হচ্ছে প্লে লিস্টে গিয়ে পাবেন আর কি। তো শুরু করি। আজকে হচ্ছে জিআর মামলা তদন্ত পদ্ধতি সম্পর্কিত আর কি। তো তদন্তের প্রাথমিক পর্ব সেটা সম্বন্ধে আলোচনা করেছে। জিআর মামলা এজাহার গ্রহণের পরে তদন্তের প্রশ্ন দেখা দেয়। ফৌজদারি কার্যবিধির 156 ধারার বিধান অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ আমলযোগ্য অপরাধের তদন্ত করিতে পারেন। জিআর মামলায় তদন্ত গুরুত্বপূর্ণ। কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা হয়রানি উদ্দেশ্যে এজাহার দায়ের করা হইলে তদন্তের মাধ্যমে তাহা প্রকাশ করা যায়। এমন নিরীহ ব্যক্তি হয়রানির হাত হইতে অব্যাহতি পায় এবং তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করা সম্ভব হয়। সুতরাং তদন্তকালে তদন্তকারীর কর্মকর্তাকে অন্তত সতর্কতার সহিত মামলার তদন্ত করিতে হইবে এবং প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করিতে হইবে। সুষ্ঠু তদন্ত পরিচালনার জন্য তদন্তকারী কর্মকর্তার সেই সমস্ত অধিকার, দায়িত্ব ও কর্তব্য রহিয়াছে তা নিম্নে আলোচিত হইল। এক হচ্ছে রেজিস্টার সমূহ পরীক্ষা। কোনো অপরাধ সম্পর্কে এজাহার পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তা তাহার তদন্তের সহায়ক সমস্ত রেজিস্টার সমূহ, বিশেষ করিয়া ভিসিএন ভিলেজ ক্রাইম নোট হচ্ছে বুক হচ্ছে পিআরবি 256। 2 ঘটনাস্থল পরিদর্শন। তদন্তকারী কর্মকর্তা ঘটনা সরজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন পিআরবি 528 ও ফৌজদারি কার্যবিধি হচ্ছে 157(1)। 3 হচ্ছে ঘটনাস্থলে খসড়া মানচিত্র প্রণয়ন। কতিপয় অপরাধের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনাস্থলের একটি খসড়া মানচিত্র প্রণয়ন করিবেন পিআরবি 273। 4 রহস্যের সন্ধানে। কোনো রহস্য সূত্রের অনুসরণ প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তদন্তের স্বার্থে তাহার এখতিয়ারের সীমানা অতিক্রম করিতে পারিবে পিআরবি হচ্ছে 261 বি। 5 তদন্ত বিবৃতি। তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হইলে সমাপ্ত না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে তদন্ত কাজ চালাইয়া যাইবেন পিআরবি 261(a)। 6 কেস ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারা বিধান মতে কেস ডায়েরি সংরক্ষণ আইনত বাধ্যতামূলক। কেস ডায়েরি এজাহার প্রাপ্তির সময়, তদন্ত শুরু ও সমাপ্ত করিবার সময়, গ পরিদর্শিত স্থান ও স্থানসমূহ, ঘ হচ্ছে তদন্ত মাধ্যমে যাহা নির্ণয় করিতে পারিয়াছেন উহার বিবরণ অবশ্যই লিপিবদ্ধ করিতে হইবে পিআরবি 268। 7 সাক্ষ্য লিপিবদ্ধকরণ। তদন্তকারী কর্মকর্তা ঘটনা ও পরিস্থিতির সহিত পরিচিত বলিয়া অনুমিত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করিবেন এবং তাহা লিপিবদ্ধ করিবেন। এইরূপ লিপিবদ্ধ জবানবন্দিতে সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন হইবে না। ফৌজদারি কার্যবিধি 161 ও 162 এবং পিআরবি 263 এবং 265। 8 প্রলোভন বারণ।
কোনো সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য প্রলোভন দেখানো যাইবে না, বা কেহ ইচ্ছাকৃতভাবে সাক্ষ্য দিতে আগ্রহী হইলে তাহাকে বারণ করা যাইবে না। ফৌজদারি কার্যবিধি 163। 9, তল্লাশি তদন্তের প্রয়োজনে ঘটনার সহিত সংশ্লিষ্ট কোনো জিনিস সংগ্রহের উদ্দেশ্যে তল্লাশি করিবেন। ফৌজদারি কার্যবিধি 165। 10 হচ্ছে মামলা জব্দ তদন্তকালে প্রাপ্ত মালামাল বা তল্লাশি মূলে প্রাপ্ত মালামাল কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে জব্দ করিবেন। ফৌজদারি কার্যবিধি 103-2। 21, অভিযুক্ত গ্রেপ্তার তদন্তের সাথে প্রয়োজন হইলে অভিযুক্তকে গ্রেপ্তার করিবেন। ফৌজদারি কার্যবিধি 157-1। 12, অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট তদন্ত সমাপনার্থে ঘটনার সত্য প্রমাণিত হইলে অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হইলে চূড়ান্ত রিপোর্ট কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করিবেন। ফৌজদারি কার্যবিধি 173। জিআর মামলা তদন্তের সময়সীমা। বিচারের বিলম্ব বিচার প্রত্যাখ্যানের শামিল। বিচারে বিলম্ব বিচার প্রত্যাখ্যানের শামিল। এই নীতির আলোকে দ্রুত বিচার কার্য নিষ্পন্নের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি তদন্ত সম্পর্কীয় 166 ধারা সংশোধনী আনয়নপূর্বক ইতিপূর্বে তদন্তের সময়সীমা বাঁধিয়া দেওয়া হয়েছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে 1992 সালে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে তদন্তের নির্ধারিত সময়সীমার বিধান প্রকৃতপক্ষে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী মতে তদন্তের সমাপ্তির জন্য বর্তমানে কোনো নির্ধারিত সময়সীমা নাই। তবে পুলিশ যদি 120 দিনের মধ্যে তদন্ত কাজ সমাপ্ত করিতে ব্যর্থ হয়, তাহলে উক্ত মামলা আর আসামিদের 120 দিন সমাপ্তির পর জামিনে মুক্তি দিতে হইবে। আর জামিনে মুক্তি না দিলে জামিনে মুক্তি না দেওয়ার কারণ অবশ্যই লিপিবদ্ধ করিতে হইবে। ধারাটি ভাষ্য দৃষ্টে প্রতিমান হয়। এই ক্ষেত্রে জামিন প্রদান অনেকাংশে বাধ্যতামূলক পর্যায়ে। অপরটি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট জামিন প্রদানের জন্য ক্ষমতাবান। আর যদি অপরাধটি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে একমাত্র সেশন জজই জামিন প্রদানের জন্য ক্ষমতাবান। আলোচ্য 166 5 ধারার আরও বিধান রাখা হইয়াছে, যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে বিচারে সোপর্দ করিবার জন্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ আবশ্যক। সেই ক্ষেত্রে অনুমোদন গ্রহণ করিতে সেই সময় লাগিবে, নির্ধারিত সময় হইতে তাহা বাদ যাইবে। এই উপধারার ব্যাখ্যায় আরও বলা হইয়াছে যে উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনার জন্য প্রয়োজনীয় দলিলপত্রের মামলাটি যেদিন তাহার নিকট পেশ করা হইবে, অনুমোদন গ্রহণের সময় সেই দিন হইতে গণনা শুরু হইবে এবং কর্তৃপক্ষের অনুমোদন আদেশ পাওয়ার তারিখকে উহা সমাপ্ত বলিয়া গণ্য হইবে। সুতরাং দেখা যায় যে সমস্ত মামলার অভিযোগপত্র দাখিলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন, ওই সমস্ত মামলার অনুমোদনের জন্য যেই পরিমাণ সময় লাগিবে, ওই পরিমাণ সময় তদন্তের নির্ধারিত সময়সীমা 120 দিন গণনার ক্ষেত্রে ধরা হইবে না। কারণ হইবে না, প্রকাশ থাকে যে সাধারণত সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিগণ সরকারি দায়িত্ব পালন করিতে গিয়া যদি কোনো অপরাধ করেন, তা হইলে তাহাদের বিরুদ্ধে উক্ত অপরাধের অভিযোগপত্র দাখিলের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। মৃত্যুকালীন ঘোষণা। সাক্ষ্য আইনের 32-1 উপধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে ওই ব্যক্তি তাহার মৃত্যুর কারণ সম্পর্কে বা ঘটনার যে কোনো অবস্থার ফলে তাহার মৃত্যু ঘটাইয়াছে তৎসংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে যদি কোনো বিবৃতি দিয়া থাকে, তবে বিবৃতি দেওয়ার সময় তাহার আশঙ্কা উপস্থিত থাকুক বা না থাকুক, এবং যে মামলায় মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠিয়াছে তাহার প্রকৃতি যাহা
হোক উক্ত বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হইবে। কোনো ব্যক্তি তাহার মৃত্যু অত্যাসন্ন জানিয়া মৃত্যুর কারণ সম্পর্কে মৃত্যুর পূর্বে ম্যাজিস্ট্রেট বা ডাক্তার বা কোনো ব্যক্তির সম্মুখে লিখিত বা মৌখিক যে বিবৃতি দিয়া থাকেন তাকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয়। মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করিতে হইলে যিনি ঘোষণা লিখিয়াছেন তাহাকে আদালতে সাক্ষ্য দিতে হইবে। ঘোষণা যদি মৌখিক হইয়া থাকে তবে যাহারা শুনিয়াছেন তাহাদেরকে আদালতে সাক্ষ্য দিতে হইবে, এবং যে মানুষ মারা যাইতেছে তাহার পক্ষে মিথ্যা বলা সম্ভব বা স্বাভাবিক নয় ইহা বিবেচনা করিয়াই মৃত্যুকালীন ঘোষণাকে মূল্যায়ন করা হয়। সুরত হাল রিপোর্ট ইনকোয়েস্ট। ফৌজদারি কার্যবিধির 174 ধারায় সুরত হাল রিপোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। পুলিশ আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে ইনকোয়ারি করিবেন এবং রিপোর্ট দিবেন। এক থানায় ভারপ্রাপ্ত অফিসার অথবা এই সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাবান অপর কোনো পুলিশ অফিসার যদি সংবাদ পান কোনো ব্যক্তি আত্মহত্যা করিয়াছে, অথবা খ অপর কোনো ব্যক্তি বা কোনো প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হইয়াছে, অথবা গ এরূপ পরিস্থিতিতে মারা গিয়েছে যাহার ফলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হইতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করিয়াছে, তা হইলে অবিলম্বে সুরত হাল তদন্তের জন্য ক্ষমতাবান নিকটবর্তী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উহা জানাইবেন এবং সরকারের নির্ধারিত কোনো বিধি মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো সাধারণ বা কোনো বিশেষ আদালত বা বিশেষ আদেশ দ্বারা অনুরূপ নির্দেশিত না হইয়া থাকিলে যেখানে উক্তরূপ মৃত ব্যক্তির লাশ রহিয়াছে সেই স্থানে গমন করিবেন এবং সেখানে স্থানীয় 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত করিবেন এবং মৃত ব্যক্তির দেহে ক্ষত ভাঙ্গা বা মচকাইয়া যাইবার দাগ, আছড়াইয়া যাইবার দাগ ও অন্যান্য আঘাতের চিহ্ন বর্ণনা করিয়া এবং উক্ত উপায়ে অস্ত্র বা যন্ত্র যদি থাকে দ্বারা উক্ত চিহ্নের সৃষ্টি হইয়াছে বলিয়া মনে করেন উহা উল্লেখ করিয়া আপাতত দৃষ্টিতে মৃত্যুর কারণ সম্পর্কে একটি রিপোর্ট প্রণয়ন করিবেন। তবে শর্ত থাকে যে সরকারের অন্যরূপ নির্দেশ না দিলে শত্রুর অপতৎপরতার ফলে কারো মৃত্যু হইয়া থাকিলে সেই ক্ষেত্রে উপধারা অনুসারে কোনো তদন্ত করা বা রিপোর্ট প্রণয়ন করা বা সুরত হাল করিবার ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়া প্রয়োজন হইবে না। 2 উক্ত পুলিশ অফিসার ও উপস্থিত ব্যক্তিগণ অথবা তাহাদের মধ্যে যাহারা রিপোর্ট সম্পর্কে একমত হন তাহারা প্রতিবেদনটিকে স্বাক্ষরদান করিবেন এবং উহা সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিবেন। 2 মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকিলে অথবা অপর কোনো কারণবশত পুলিশ অফিসার প্রয়োজন বোধ করিলে এই সম্পর্কে সরকার কর্তৃক নির্ধারিত বিধি সাপেক্ষে তিনি লাশটি পরীক্ষার জন্য কোনো নিকটতম সিভিল সার্জেন্ট বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত যোগ্যতা সম্পন্ন অন্য কোনো যোগ্যতা সম্পন্ন ডাক্তারের নিকট প্রেরণ করিবেন। তবে আবহাওয়া অবস্থা ও দূরত্বের জন্য লাশটি যদি এরূপভাবে পচিয়া যাইবার আশঙ্কা থাকে যাহার ফলে লাশ পরীক্ষা করা অর্থহীন হইয়া পড়িতে পারে তাহলে উহা প্রেরণ করিবার প্রয়োজন নাই। 4 হচ্ছে বাতিল। 5 হচ্ছে নিম্নোক্ত ম্যাজিস্ট্রেটগণ সুরত হাল তদন্ত পরিচালনার জন্য ক্ষমতাবান যথা জেলা ম্যাজিস্ট্রেট বা স্বাক্ষর বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের হেফাজতে থাকাকালীন মৃত্যুর জন্য ইনকোয়ারি। ফৌজদারি কার্যবিধির 176-এর 1 উপধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন মারা গেলে সুরত হাল রিপোর্ট তৈরি করিবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ অফিসার কর্তৃক তদন্ত ব্যতীত বা এরূপ তদন্তের পরিবর্তে ইনকোয়ারি করিবেন। কোনো অপরাধের ইনকোয়ারির ক্ষেত্রে তাহার যেরূপ ক্ষমতা থাকে এই ক্ষেত্রে তাহা সেইরূপ ক্ষমতা থাকিবে। এইরূপ ইনকোয়ারি পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুসারে ফৌজদারি কার্যবিধি বর্ণিত পদ্ধতি সাক্ষ্য প্রমাণ ও গ্রহণ লিপিবদ্ধ করিবেন।
কবর হইতে লাশ উঠানো। ডিসইন্টার ফৌজদারি কার্যবিধির 176-এর এক উপধারা অনুসারে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করিতে পারেন এমন ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটই যেই লাশ কবর দেওয়া হইয়াছে তাহার মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য পরীক্ষা করিবার প্রয়োজন মনে করিলে উক্ত লাশ কবর হইতে উঠাইতে এবং পরীক্ষা করাইতে পারিবেন। সাধারণত কবর দেওয়া হইয়াছে এমন কোনো লাশের মৃত্যু সম্পর্কে যদি এমন কোনো তথ্য পাওয়া যায় যে ওই ব্যক্তির মৃত্যুর পিছনে কোনো ব্যক্তি অপরাধজনক তৎপরতা ছিল বলিয়া পুলিশ মামলা তদন্তকালে ওই লাশ কবর হইতে তুলিয়া ময়না তদন্ত বা পুনরায় ময়না তদন্তের আবেদন জানায়, সেই ক্ষেত্রে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট উক্ত লাশ কবর হইতে উঠানোর অনুমতি প্রদান করিবেন। এইরূপ ক্ষেত্রে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তদন্তকারী অফিসার সরকারি বা বেসরকারি ডোমের সাহায্যে লাশ কবর হইতে উঠানোর ব্যবস্থা করিয়া থাকেন। লাশ তুলিয়া যেই সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় ম্যাজিস্ট্রেট সাক্ষী হিসাবে তাহাতে স্বাক্ষর করিবেন। উপস্থিত অন্যান্য সাক্ষীগণের স্বাক্ষর গ্রহণপূর্বক লাশটি ময়নাতদন্তের জন্য ক্ষমতাবান ডাক্তারের নিকট তদন্তকারী অফিসার হাজির করিবেন এবং ময়নাতদন্তের পর ধর্মীয় বিধান অনুসারে পুনরায় লাশ দাফনের ব্যবস্থা করিবেন। আসামি শনাক্তকরণ মহড়া টিআই প্যারেড। আমলযোগ্য অপরাধ বা গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে থানায় সৃষ্ট মামলায় অনেক সময় এজাহারের আসামি নাম দিতে ব্যর্থ হইয়া সাক্ষীরা আসামিকে দেখিলে চিনিয়া এই মর্মে বিবরণ উল্লেখ থাকে। পুলিশের রেগুলেশন অফ বেঙ্গল এর 228 রেগুলেশন অনুসারে মামলা তদন্তকারী অফিসার সন্দেহজনক এক বা একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করিয়া সংশ্লিষ্ট আদালতের নিকট অর্থাৎ চিফ জুডিশিয়াল অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট আসামি শনাক্তকরণ মহড়ার জন্য আবেদন করিয়া থাকেন। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আসামি জেল হাজতে রাখার আদেশ প্রদানপূর্বক শনাক্তকরণ মহড়া তারিখ ও স্থান নির্ধারণপূর্বক আদেশ দিবেন। নির্ধারিত তারিখের সাক্ষীকে হাজির রাখিবার জন্য তদন্তকারী অফিসারকে মামলার আদেশনামায় নির্দেশ দিবেন। সাধারণত আসামি শনাক্তকরণ মহড়া জেলখানায় বা কোর্ট হাজতখানায় অনুষ্ঠিত হইয়া থাকে। নির্ধারিত তারিখে বা নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট মামলার গ্রেপ্তারকৃত আসামিকে হাজির করিবার জন্য কারাধ্যক্ষের প্রতি নির্দেশ আদেশনামায় দিতে হইবে। নির্দিষ্ট দিন ও সময়ে শনাক্তকরণ মহড়া অনুষ্ঠান শুরু করিবার পূর্বে সাক্ষীরা যেন আসামিকে দেখিতে না পায় তাহা নিশ্চিত করিতে হইবে। ম্যাজিস্ট্রেট সন্দেহাধীন প্রতি এক ব্যক্তি বা আসামিকে তাহার মতো বয়স, চেহারা ও পোশাকের আরও 10 জনের সহিত মিশাইয়া দেওয়ার ব্যবস্থা করিবেন, যাহাতে সাক্ষীগণ এই কাজ প্রত্যক্ষ করিতে না পারে সেই দিকে সতর্ক থাকিতে হইবে। অথবা নিরপেক্ষ একজন সাক্ষী লইয়া ম্যাজিস্ট্রেট সন্দেহাধীন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ভালোভাবে বসানোর কাজটা প্রত্যক্ষ করিবেন এবং তাদের পরিচয় জানিয়া রাখিবেন। অনুষ্ঠান চলাকালে একজন সাক্ষীকে লইয়া ম্যাজিস্ট্রেট ও নিরপেক্ষ সাক্ষী অনুষ্ঠান কক্ষের ভিতরে প্রবেশ করিবেন। আসামিকে শনাক্তকরণের জন্য সাক্ষীকে কয়েক মিনিট সময় দিবেন। কোনো আসামিকে শনাক্ত করিতে পারুক বা না পারুক, প্যারেডে অংশগ্রহণের পর সাক্ষীকে তৃতীয় কোনো কক্ষে বসার ব্যবস্থা করিবেন। এইভাবে এক এক করিয়া সকল সাক্ষীকে দিয়া শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত হইবার পর ম্যাজিস্ট্রেট আদেশ ফর্ম নং 45-এর নির্দিষ্ট কলামসমূহ পূরণ করিবেন। সাক্ষীদের স্বাক্ষর ও নিরপেক্ষ সাক্ষীর স্বাক্ষর নিবেন এবং আসামির কোনো যুক্তিসঙ্গত বক্তব্য যদি থাকে তাহা মন্তব্যের কলামে লিখিবেন এবং নিজের সার্টিফিকেট লিখিয়া স্বাক্ষর করিবেন। উক্ত মহড়া অনুষ্ঠানের বিবরণ সম্বলিত রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করিবেন। তিনি যদি সংশ্লিষ্ট আদালত হইয়া থাকেন তবে মামলার আবেদনপত্র এখানে নাম লিখবে, পিতার নাম লিখবে, শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত হয়, সাক্ষীর নাম লিখবে, তবে সাক্ষীর পিতা লাগবে, সাক্ষীর 2 লাগবে, সাক্ষীর পিতার নাম লিখে শনাক্ত করিয়া আছে।
আসামিদের শনাক্তকরণ মহড়া রিপোর্ট নথির সহিত সংযুক্ত করা হইল মর্মে আদেশ দিবেন। আর যদি সাক্ষীর কোনো সন্দেহাধীন আসামিকে শনাক্ত করিতে ব্যর্থ হয়, তবে আদেশনামায় সাক্ষীর সন্দেহাধীন গ্রেপ্তারকৃত আসামিকে শনাক্ত করিতে ব্যর্থ হয় এ মর্মে আদেশ লিখিয়া মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করিতে হইবে। মানে রাখিতে হইবে, কোনো সন্দেহাধীন ব্যক্তি যদি শনাক্তকরণ মহড়া অংশগ্রহণ করিতে অস্বীকার করে এবং তাহার বিরুদ্ধে যদি কোনো সাক্ষ্য থাকে, তাহলে তাহাকে বিচারের জন্য সোপর্দ করিতে হইবে। মামলা শনাক্তকরণ মহড়া টিআই প্যারেড অফ গুডস। কোনো মামলায় চোরাই মাল উদ্ধার হইলে এবং মামলার অভিযোগকারী বা সাক্ষীরা যদি উদ্ধারকৃত মালামাল শনাক্ত করিতে সক্ষম এই মর্মে কোনো আবেদন করে, তবে তদন্তকারী অফিসারের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট উক্ত মালামালের শনাক্তকরণ মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করিবেন। নির্ধারিত দিন ও সময় উদ্ধারকৃত মালামালের অনুরূপ প্রতি আইটেমের 10টি মালামাল মিশাইয়া একজন সাক্ষীকে শনাক্তকরণের জন্য নিয়া দেখাইবেন। এভাবে উপস্থিত সকল সাক্ষীকে দেখানোর পর যদি কোনো সাক্ষী কোনো মালামাল শনাক্ত করিতে সক্ষম হয়, তবে ম্যাজিস্ট্রেট নির্ধারিত ক্রমে সাক্ষীদের নাম ঠিকানা, দরখাস্ত, নিরপেক্ষ সাক্ষীর নাম ঠিকানা, দরখাস্ত সহ রিপোর্টটি নিজে স্বাক্ষর করিবেন এবং সংশ্লিষ্ট আদালতে রিপোর্ট পাঠাইবেন। আর তিনি যদি সংশ্লিষ্ট আদালত হইয়া থাকেন, তবে তিনি শনাক্তকরণ মহড়া অনুষ্ঠান ও সেই সমস্ত মালামাল যে সাক্ষী শনাক্ত করিয়াছেন তাহা উল্লেখপূর্বক আদেশ লিখিবেন এবং মামলার পরবর্তী কার্যক্রম চালাইয়া যাবেন। এই ক্ষেত্রে স্মরণ রাখিতে হইবে যে উক্ত শনাক্তকরণ মহড়া পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা PRB এর 228 প্রবিধান অনুসারে করিতে হইবে। সাক্ষীরা যাহাতে পূর্বে মালামাল না দেখিতে পারে এবং মহড়া চলাকালে পরস্পরের সহিত শনাক্তকৃত মালামাল সম্পর্কে আলোচনা না করিতে পারে, তা নিশ্চিত করিতে হইবে। অর্থাৎ শনাক্তকরণ মহড়া অংশগ্রহণের পর তাহাকে তৃতীয় কোনো পক্ষে বসার ব্যবস্থা করিতে হইবে। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধি 64 ধারায় বলা হইয়াছে, যখন কোনো ব্যক্তি নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং ম্যাজিস্ট্রেটের এখতিয়ারে এলাকার মধ্যে কোনো অপরাধ করে, তখন তিনি নিজে অপরাধীকে গ্রেপ্তার করিতে পারেন বা অপর কোনো ব্যক্তির প্রতি অপরাধীকে গ্রেপ্তার ও হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধির 165 ধারায় বলা হয়েছে, কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহার উপস্থিতিতে তাহার অধিক্ষেত্রভুক্ত এলাকার মধ্যে যে কোনো সময় এরূপ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করিতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, যাহাকে ওয়ারেন্টের জন্য তিনি মুক্ত সময়ের ক্ষমতাবান এবং পরোয়ানা জারি করিতে সক্ষম। জনগণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধির 59 ধারায় বলা হয়েছে যে কোনো নাগরিক বা ব্যক্তি তাহার জানামতে জামিনের জন্য বা আমলযোগ্য অপরাধ করিয়াছেন, জামিনের অযোগ্য। এখান থেকে পরে ফৌজদারি কার্যবিধি 59 ধারায় বলা হয়েছে যে কোনো নাগরিক বা ব্যক্তি তাহার জানামতে জামিনের অযোগ্য বা আমলযোগ্য অপরাধ করিয়াছে বা অপরাধী বলিয়া কথিত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারিবেন। এই ক্ষেত্রে অনাবশ্যক বিলম্ব না করিয়া ধৃত ব্যক্তিকে পুলিশ অফিসারের নিকট অপন্ন করিতে হইবে এবং বা নিকটতম থানা হেফাজতে পৌঁছাইতে হইবে। পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধির 54, 55, 57 ও 151 ধারা অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করিতে পারে, তবে এই রূপ গ্রেপ্তার অবশ্যই আইনের নিরিখে যথার্থ হইতে হইবে। নতুন অবৈধ গ্রেপ্তার ও আটকের জন্য গ্রেপ্তারি পরোয়ানা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠতে পারে।
ফৌজদারি কার্যবিধি 54 ধারা অনুসারে পুলিশ নিম্নোক্ত 9টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্ট বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত কাউকে গ্রেপ্তার করতে পারে। এক হচ্ছে আমলযোগ্য অপরাধের সহিত জড়িত এরূপ ব্যক্তি থাকিবা সন্দেহজনক কোনো ব্যক্তি। দুই, যে ব্যক্তির নিকট ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায় অথচ কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাইতে ব্যর্থ হয়। তিন হচ্ছে যাকে ফৌজদারি কার্যবিধি অনুসারে বা সরকার কর্তৃক অপরাধী হিসেবে ঘোষণা করিয়াছে। চার হচ্ছে চোরাই মাল হিসাবে সন্দেহ করা হয় এরূপ মালামাল সহ কোনো ব্যক্তি। পাঁচ, পুলিশের কাজে বাধা সৃষ্টি করিয়া বা পুলিশ হেফাজতে বা আইনসঙ্গত হেফাজত হইতে পলায়ন করে বা করিবার চেষ্টা করিয়াছে এরূপ ব্যক্তি। ছয় হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী হইতে পলায়নকারী বলিয়া সন্দেহজনক কোনো ব্যক্তি। সাত, বাংলাদেশের ভিতরে করিলে যাহা অপরাধ হয় বাংলাদেশের বাইরে এরূপ কাজ করিয়া দেশে আত্মগোপন করিয়াছে এমন কোনো ব্যক্তি। আট হচ্ছে ফৌজদারি কার্যবিধি 565(3) উপধারায় নিয়ম লঙ্ঘন করিয়াছে এমন কোনো মুক্তিপ্রাপ্ত আসামি এবং হচ্ছে 9 যাহাকে গ্রেপ্তার করিবার জন্য অপর কোনো থানার পুলিশ কর্মকর্তা হইতে ইনকোয়ারি স্লিপ পাওয়া গিয়াছে। ফৌজদারি কার্যবিধি 57 ধারা অনুসারে কোনো ব্যক্তি পুলিশের নিকট তাহার ঠিকানা জানাইতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে এবং ফৌজদারি কার্যবিধির 151 ধারা অনুসারে আমলযোগ্য অপরাধ করিবার প্রস্তুতি নেওয়ার সময় কোনো ব্যক্তি বা ব্যক্তিদিগকে পুলিশ বিনা পরোয়ানার গ্রেপ্তার করিতে পারে। এতদ ব্যতীত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 55 ধারা অনুসারে ভবঘুরে পুরাতন ডাকাত প্রভৃতিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারে। ফৌজদারি কার্যবিধি 54 ধারা অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করিতে হইবে তাহা ফৌজদারি কার্যবিধি স্পষ্টভাবে উল্লেখ নাই। আইনজ্ঞদের মতে যদি ফৌজদারি কার্যবিধি 54 ধারা একটি প্রতিরোধমূলক ধারা তবু ইহাকে মামলা হিসাবে বিবেচনা করিতে হইবে। যেই তারিখে আসামি আদালতে সোপর্দ করা হইয়াছে সেই তারিখ হইতে 30 দিনের মধ্যে তদন্তকারী অফিসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট দাখিল করিতে ব্যর্থ হইলে মামলাটি নথিভুক্ত হইবে এবং আসামি ডিসচার্জ হইবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সার্কুলারে ঘোষণা করে যে 54 ধারায় গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি যদি 15 দিন জেল হাজতে আটক থাকে এবং প্রসিকিউশন তাহার বিরুদ্ধে মামলা দায়ের করিতে ব্যর্থ হয় তাহলে আসামিকে রিলিজ করিতে হইবে। এইরূপ ক্ষেত্রে 54 ধারা আসামি গ্রেপ্তারের মামলাটি নথিভুক্ত হইবে এবং সাধারণ গুরুত্ব অপরাধের অভিযোগের ক্ষেত্র ব্যতীত এই ধারায় গ্রেপ্তারকৃত আসামিকে জামিনে মুক্তি দেওয়া সমীচীন। আসামি পুলিশের হেফাজতে রিমান্ড, এটা হচ্ছে পরে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। এখন হচ্ছে কোম্পানি অ্যাফেয়ার্স থেকে আর কি কোম্পানি ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপারে এটা আলোচনা করব। এখানে কিছু আগে আলোচনা করা ছিল। আজকে মানে জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের হচ্ছে নিয়ম নীতিগুলো আলোচনা করব। এখানে হচ্ছে প্রত্যায়িত অনুলিপি সার্টিফাই কপি প্রদান। তাহলে এখানে যেটা করবে আর কি হচ্ছে আরজেএসসি হলো বাংলাদেশ সরকারের একমাত্র কর্তৃপক্ষ যেখানে সকল নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি ও পার্টনারশিপ ফার্ম রেকর্ড সংরক্ষণ করা হয়। খ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের রেকর্ডের প্রত্যায়িত অনুলিপির জন্য যে কেউ রেকর্ড আবেদন করতে পারে। গ হচ্ছে এমন আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফি পাওয়ার সাপেক্ষে আরজেএসসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংরক্ষিত রেকর্ডের প্রত্যায়িত অনুলিপি প্রদান করে থাকে। ঘ হচ্ছে লাভ ক্ষতির হিসাব শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে প্রকাশ করা হয়। সার্টিফাই কপির জন্য প্রয়োজনীয় কাগজ যেগুলো লাগবে সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে, সেটা আমরা এখন এখান থেকে জানি। হচ্ছে সার্টিফাই কপির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের মাধ্যমে এক বা একাধিক রেকর্ডের সার্টিফাই কপির জন্য আবেদন।
যেসব ডকুমেন্টের জন্য সার্টিফাইড কপি প্রয়োজন করা হয় প্রাইভেট কোম্পানি আইন 1994 অনুযায়ী, ক হচ্ছে অন্যান্য রেকর্ড অনুসারে চিহ্নিত, ক হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা এর খণ্ডিত অংশ, 2 হচ্ছে আর্টিকেল অফ মেমোরান্ডাম বা এর খণ্ডিত অংশ, 3 হচ্ছে নিবন্ধনপত্র, 4 হচ্ছে কোম্পানি নিবন্ধনের ঘোষণাপত্র, 5 হচ্ছে পরিচালক হতে সম্মত ব্যক্তিদের তালিকা, প্রথম পরিচালক বৃন্দ। খ হচ্ছে প্রযোজ্য বছর অনুসারে চিহ্নিত, 1 হচ্ছে বার্ষিক শেয়ার মূলধনের সারাংশ এবং শেয়ার হোল্ডার ও পরিচালকদের তালিকা, 2 হচ্ছে ব্যালেন্স শিট, 3 হচ্ছে লাভ ও ক্ষতির হিসাব শুধুমাত্র কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য, 4 হচ্ছে নিরীক্ষকের নোটিশ। গ কার্যকর তারিখ অনুসারে চিহ্নিত, 1 হচ্ছে একত্রীকরণ, বিভাজন, উপবিভাজন ও শেয়ার স্টকে রূপান্তর নোটিশ, 3 হচ্ছে শেয়ার মূলধন বৃদ্ধির নোটিশ, 3 হচ্ছে নিবন্ধিত অফিসের অবস্থান তার পরিবর্তনের নোটিশ, 4 হচ্ছে বিশেষ স্পেশাল বা এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন, 5 হচ্ছে পরিচালকের সম্মতি, 6 হচ্ছে পরিচালক ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধির বিবরণ, 7 হচ্ছে শেয়ার বরাদ্দের রিটার্ন, 8 হচ্ছে বন্ধক বা চার্জের বিবরণ, 9 হচ্ছে বন্ধক বা চার্জের পরিবর্তন বিবরণ, 10 হচ্ছে বন্ধক ও চার্জের মেমোরান্ডাম অফ সার্টিফিকেশন, 11 হচ্ছে শেয়ার হস্তান্তরের দলিল, 12 হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের পরিবর্তন, 13 হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিবর্তন, 14 হচ্ছে নামের পরিবর্তন, 15 প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর, 16 হচ্ছে বন্ধক বা চার্জ নিবন্ধনের সার্টিফিকেট, 17 হচ্ছে বন্ধক বা চার্জ পরিবর্তনের নিবন্ধন সার্টিফিকেট, 18 হচ্ছে বন্ধক বা চার্জ পরিশোধের নিবন্ধন সার্টিফিকেট, 19 হচ্ছে স্টক অফ সার্টিফিকেট, 20 হচ্ছে উইন্ড আপ সার্টিফিকেট। এই আজকে প্রাইভেট লিমিটেডের ওই যে সার্টিফাইড কপি প্রয়োজনীয় যেসব কাগজপত্র সেটা নিয়ে আলোচনা করলাম। তো আপনারা সকলে ভালো থাকেন। আর আপনাদেরকে একটু জানাই একটা ঘটনা, যেটা আমার এক বন্ধু আর কি, সে একটা বাসায় একা থাকে আর কি, একটা ফ্ল্যাট নিয়ে থাকে। তো সে সৎজীবন যাপন করে আর কি। তো ওই বাড়ির হচ্ছে কেয়ারটেকারের বউ তার পিছিয়ে লাগছে আর কি। মানে সে অনেকভাবে ইশারা করছে তার সাথে, মানে শারীরিক সম্পর্ক করার জন্য। সে আমার ওই বন্ধুটাও খুব সৎ আর কি, ছোটোকাল থেকে সে সৎ আর কি, সৎভাবে জীবনযাপন করে, চাকরি করে আর কি। তখন তার বউরে, মানে তার বউ অন্য অন্য বাসায় কাজও করে। তো তাকে যখন সুযোগ দেয়নি আর কি আমার বন্ধু, তখন সে ওই মহিলা আর কি বিভিন্ন বাসায় হচ্ছে গিয়ে ওই আমার বন্ধুর মানে সম্বন্ধে বদনাম করে বেড়াইতেছে। মানে সে যে হচ্ছে তার মানে পুরুষত্ব নিয়ে আর কি বদনাম করে বেড়াইতেছে। তো সেটা হচ্ছে একটা হচ্ছে সামাজিক অপরাধ। এটার জন্য আমরা আরেকটু মানে করতেছি। আমি ওকে বলছি যে একটু তুমি ধৈর্য ধরো, আমরা একটু ডাটা কালেকশন করি, তারপর হচ্ছে আরও কিছু যদি সিমটম পাওয়া যায় বা এর সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে ওই মানে মহিলার বিরুদ্ধে আর কি মামলা করা হবে। মামলা করে আর কি পুলিশি মামলা করা হবে, মামলা করে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করে আইনে সোপর্দ করার জন্য, এবং এর পিছিয়ে কারা কারা আছে সেটারও আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তো আপনারা যে প্রতিদিন আইন পড়ার চেষ্টা করেন, মানে আইনের এই যে প্রোগ্রাম হচ্ছে লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স নিউজ টিভি চ্যানেলের যে প্রোগ্রামটা আপনারা দেখেন আর কি, তাহলে আইন সম্বন্ধে জানতে পারবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, করোনা মুক্ত থাকেন আর কি। করোনার সময় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের দেশীয় যে যে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে সেগুলো পালন করে চলার চেষ্টা করেন। তো আল্লাহ হাফেজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।